নমস্কার, আমি অভিজিৎ। সুজিত স্যার পশ্চিমবঙ্গ বিজেপি না জিতলে কী হতো সেটাই এই ভিডিওটার মধ্যে সবকে দেখাবো। এই ভিডিওটা আমার হচ্ছে রিয়াকশান ভিডিও, ঠিক আছে? তো চলো, সুজিত স্যার ভিডিওটা পোস্ট করেছে, সেই ব্যাপারটা নিয়ে আমরা দেখি কি বলেছে না বলেছে আর কি হতে চলেছিল পশ্চিমবঙ্গ, সেটাই বিশ্লেষণ করেছে এই ভিডিওটার মধ্যে, ঠিক আছে? চলো দেখি। বিজেপি যদি এবার পশ্চিমবঙ্গ জয় করতে না পারত, জানেন কি পশ্চিমবঙ্গের কত বড় সর্বনাশ হয়ে যেত। আর তাই বাংলার ভোটটা বিজেপির কাছে শুধুমাত্র একটা ভোট ছিল না, ছিল একটা ডু অ্যান্ড ডাই মিশন। সেই জন্যই বাংলা জয় করতে বিজেপি তার সমস্ত অর্থ, বল, কৌশল, ইডি, সিবিআই, র, আইবি সবাইকে লাগিয়ে দিয়েছিল। এক কথায় বাংলা জিততে বিজেপি একেবারে মরিয়া হয়ে উঠেছিল। কিন্তু কেন? কারণ বাংলা জয়ের পেছনে বিজেপির এমন 7টা গুরুত্বপূর্ণ কারণ কাজ করছিল, যেগুলো আপনি ভাবতেও পারবেন না, যেগুলো জানলে আপনি সত্যিই চমকে উঠবেন। কি সেই কারণ? একে একে সেগুলোই জানবো আজকের এই ভিডিওটাতে। তো চলুন শুরু থেকে শুরু করি। চ্যাপ্টার 1, দেশের সার্বভৌমত্ব রক্ষা পেল। দেখুন, বিজেপি যদি পশ্চিমবঙ্গ জয় করতে না পারত, তাহলে পূর্ব ভারতের সার্বভৌমত্বই প্রশ্নের মুখে পড়ে যেত। পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যেতে পারত। চিকেন নেকের ওপরে এতটাই চাপ বাড়ত যে 7 সিস্টারের অস্তিত্বই ঝুঁকির মুখে পড়ে যেতে পারত। আর তাই দেশপ্রেমিক ভারতীয়দের কাছে পশ্চিমবঙ্গের এই নির্বাচনটা কোনো সাধারণ নির্বাচন ছিল না, ছিল জীবন মরণ লড়াই, যা ভারতকে জিততেই হতো। কিন্তু কেন, বিপদটা কিভাবে ঘটতে পারত, চলুন সেটাই বিস্তারিতভাবে বুঝি। আপনারা জানেন না হয়তো, জানার কথাও নয়, যে মোহাম্মদ ইউনূসের সময়কালে পাকিস্তানের আইএসআই ঢাকায় একটা সেল গড়ে তোলে। সেই সেলে একজন পাক ব্রিগেডিয়ার, 2জন মেজর জেনারেল এবং একজন কর্নেল রয়েছে। তাদের একমাত্র কাজ বাংলাদেশের উগ্রবাদী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম, লস্কর-ই তৈবা, জামাতে ইসলামী সহ বিভিন্ন উগ্রবাদী সংগঠনকে সক্রিয় করা। এরপর তাদের পরিকল্পনা ছিল নেপাল ও বাংলাদেশকে ব্যবহার করে শিলিগুড়ি করিডোরকে দুর্বল করে তোলা। সেই উদ্দেশ্যেই তারা নিজেদের নেটওয়ার্ক বিস্তার করতে থাকে এবং অস্ত্র সংগ্রহের উদ্যোগ নেয়। আর তার জন্য সরাসরি করাচি থেকে চট্টগ্রামে অস্ত্র আনা শুরু হয় এবং মোহাম্মদ ইউনূসের আমলেই তুরস্কের উদ্যোগে চট্টগ্রামে একটা ড্রোন নির্মাণ কারখানা প্রতিষ্ঠিত হয়েছিল এই ষড়যন্ত্রের অংশ হিসাবেই। এর সঙ্গে চীনকেও যুক্ত করার চেষ্টা করা হয়। এই প্রেক্ষাপটে মোহাম্মদ ইউনূস চীনকে তিস্তা প্রকল্প গ্রহণের কথা বলেন এবং চীনকে বলেন লালমনিরহাটে শিলিগুড়ি করিডোরের কাছাকাছি একটা এয়ারবেস সক্রিয় করার প্রস্তাব রাখেন। পাশাপাশি বাংলাদেশের ইউনূস সরকার এবং পাকিস্তানের মধ্যে ইন্টেলিজেন্স শেয়ারিং শুরু হয় এবং বেজিংয়ে গিয়ে মোহাম্মদ ইউনূস মন্তব্য করেন যে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7 সিস্টার অঞ্চল স্থলবেষ্টিত এবং বাংলাদেশই তার একমাত্র প্রবেশদ্বার। ওই সময় মোহাম্মদ ইউনূস স্পষ্টভাবে চীনকে আমন্ত্রণ জানাচ্ছিলেন যেন চীন এখানে এসে ভারতের শিলিগুড়ি করিডোরটাকে কেটে ভারতের 7 সিস্টারকে আলাদা করে ফেলতে পারে। তবে গল্পটা এখানেই কিন্তু শেষ নয়। পাকিস্তানের আইএসআই প্রচুর টাকা ফান্ড করে জামাতে ইসলামকে বাংলাদেশের ক্ষমতায় আনার আপ্রাণ চেষ্টা শুরু করেন, যদিও শেষ পর্যন্ত তাদের সেই চেষ্টাটা ব্যর্থ হয়েছে। বাংলাদেশের ক্ষমতায় এসেছে বিএনপি। তবে ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের জেলাগুলোতে জামাতে ইসলামী নিজেদের ক্ষমতাকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে, মানে সেখানকার এমপি টিকিটগুলো জামাতে ইসলামীরা জিতে গেছে, যেটা ভারতের প্রতিরক্ষার জন্য রীতিমতো উদ্বেগের বিষয়। একদিকে বাংলাদেশের অভ্যন্তরে ভারত ভাঙার ষড়যন্ত্র চলছিল, আর অন্যদিকে পশ্চিমবঙ্গের অভ্যন্তরেও একাধিক দুর্বলতা কাজ করছিল। প্রথম সমস্যা ছিল ভারতের কাঁটাতারহীন পোরাস বর্ডার। সীমান্তে কড়া ব্যবস্থা নিতে গেলে তৃণমূল কংগ্রেস সরকারের পক্ষ থেকে নানান ধরনের বাহানা, নানান ধরনের বাধা আসছিল। ফলত বহু এলাকা কার্যত অরক্ষিত ছিল, এমনকি বিএসএফকে প্রয়োজনীয় জমি পর্যন্ত দেওয়া হচ্ছিল না রাজ্য সরকারের পক্ষ থেকে। এই বিষয়টা নিয়ে হাইকোর্ট পর্যন্ত তৃণমূল সরকারকে তিরস্কার করেছে, যেটা পাবলিক রেকর্ডে এখনো অ্যাভেলেবেল রয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ ফ্রন্ট ছিল পশ্চিমবঙ্গের মাদ্রাসা নেটওয়ার্ক।
মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, সাউথ 24 পরগনা এই অঞ্চলগুলোকে ইন্টেলিজেন্স ব্যুরো চিহ্নিত করেছেন, যেখানে বহু অনুমোদনহীন অনিয়ন্ত্রিত মাদ্রাসা রয়েছে, যেগুলোকে একদিকে লজিস্টিক সাপোর্ট হিসেবে ব্যবহার করা হচ্ছিল, আর অন্যদিকে এগুলো বিভিন্ন সেল এবং রাজনৈতিক ব্ল্যাক স্পট হিসেবেও কাজ করছিল। তাছাড়া তৃণমূল কংগ্রেস বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটারদের বিষয়ে এতটাই অন্ধ হয়ে পড়েছিল যে ভোট ব্যাংক বাড়ানোর চক্করে তারা দেশের সার্বভৌমত্বকে পর্যন্ত প্রশ্নের মুখে ফেলছিল। সীমান্তবর্তী জেলাগুলোতে তৃণমূল কংগ্রেসের নেতারা সক্রিয়ভাবে এই অবৈধ অনুপ্রবেশকারীদেরকে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড করিয়ে দিত। ফলে সীমান্তবর্তী জেলাগুলোর জনবিন্যাস দ্রুত বদলে যাচ্ছিল। একদিকে বাংলাদেশের সীমান্ত জেলাগুলোতে জামাতে ইসলামী ভোটে জিতেছে, অন্যদিকে সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের জেলাগুলোতে অনুপ্রবেশকারীরা অবৈধ ভোটার লিস্টে নাম ঢুকিয়ে নিচ্ছিল তৃণমূল কংগ্রেসের সাপোর্ট নিয়ে। ফলে একদিকে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলো আর অন্যদিকে ভারতের চিকেন নেক অঞ্চলটা ক্রমশই কিন্তু বিপদের মধ্যে পড়ে যাচ্ছিল। এখানে মনে রাখতে হবে, পৃথিবীর কোনো সেনাবাহিনীর পক্ষেই কিন্তু মাত্র 20 কিলোমিটার দীর্ঘ একটা সরু করিডোরকে পুরোপুরিভাবে সুরক্ষিত রাখা অত্যন্ত কঠিন একটা কাজ। যদি আশেপাশে সবাই আপনার শত্রু হয়ে যায় তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এক কথায়, একদিকে বাংলাদেশে পাকিস্তানের ষড়যন্ত্র, অন্যদিকে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের অন্ধ ভোট ব্যাংকের রাজনীতি পুরো পশ্চিমবঙ্গকে একটা সর্বনেশে বিপদের মুখে ঠেলে দিচ্ছিল। আর তাই এই পরিস্থিতিতে বিষয়টি ভারতের বিভিন্ন এজেন্সির জন্য এক প্রকার ডু অ্যান্ড ডাই মিশনে পরিণত হয়। ঠিক এই কারণেই ভারতীয় সেনাবাহিনী শিলিগুড়ি করিডোরের কাছে নতুন মিলিটারি বেস এবং আন্ডারগ্রাউন্ড রেল লাইন তৈরি করে, যে বিষয়ে আমি আস্ত একটা ভিডিও বানিয়েছি। তাই পশ্চিমবঙ্গে এটা শুধু একটা নির্বাচন হয়নি, এখানে একটা মিশন হয়েছিল, আর সেই মিশন অবশেষে সাকসেসফুল হয়েছে। পুরো ভারত সুরক্ষিত হয়েছে। আশা করি বিষয়টার গুরুত্ব উপলব্ধি করতে পারলেন। তবে দ্বিতীয় পয়েন্টটা আরও বেশি ভয়ের, চলুন সেটাই আলোচনা করি। চ্যাপ্টার 2, দ্বিতীয় কাশ্মীর হওয়া থেকে বাঁচলো আমাদের বাংলা। দেখুন, একটা বিশেষ সম্প্রদায়ের অত্যাধিক জন্মহার সাথে বাংলাদেশ থেকে হওয়া অবাধ অবৈধ অনুপ্রবেশের ফলে পশ্চিমবঙ্গের হিন্দু জনসংখ্যার অনুপাত ক্রমশ কমছিল। আর ইতিহাস সাক্ষী, ভারতের যে রাজ্যে হিন্দু সংখ্যালঘুতে পরিণত হয়েছে সেই রাজ্যে হিন্দুদের আর বসবাস করার কোনো অধিকার থাকেনি। কাশ্মীরি পণ্ডিতদের মতো তাদের এক রাতের মধ্যেই উচ্ছেদ করে ফেলা হয়েছে। আর পশ্চিমবঙ্গের জনবিন্যাস যেদিকে এগোচ্ছিল, পশ্চিমবঙ্গের দ্বিতীয় কাশ্মীর হতে খুব কিন্তু বেশি দেরি ছিল না। কেন বলছি একথা, চলুন বিষয়টাকে পরিসংখ্যান দিয়ে বুঝি। দেখুন, 1951 সেন্সাসে পশ্চিমবঙ্গে হিন্দু জনসংখ্যা ছিল প্রায় 79%। এর 10 বছর পরে 1961 সালের সেন্সাসে হিন্দু জনসংখ্যা 1% কমে গিয়ে হয় 78%। একইভাবে 1971 সেন্সাসে হিন্দু আরও কমে গিয়ে হয় 77%। একইভাবে 1981 সেন্সাসে হিন্দু কমে গিয়ে হয় 76%। তারপরে 1991 সেন্সাসে হিন্দু জনসংখ্যা অনেকখানি কমে গিয়ে হয় মাত্র 73%। 2001 সেন্সাসে হিন্দু জনসংখ্যা কমে 72% পৌঁছায় এবং সর্বশেষ অফিসিয়াল সেন্সাস 2011 সেন্সাস অনুযায়ী হিন্দু আরও কমে গিয়ে হয় 70.5%। এখন 2011 পর পশ্চিমবঙ্গে আর কোনো সেন্সাস হয়নি। তবে 1951 থেকে 2011 এই সামগ্রিক প্রবণতা লক্ষ্য করলে দেখা যাচ্ছে হিন্দু জনসংখ্যা প্রায় 79% থেকে কমে 70% হয়েছে। তাই যদি ধরে নেওয়া যায় যে সেই একই রেশিওতে হিন্দু জনসংখ্যা কমছে, তাহলে 2026-এ এসে জনসংখ্যার আনুমানিক প্রজেকশন হবে হিন্দু জনসংখ্যা 69 থেকে 70% ম্যাক্সিমাম। অর্থাৎ স্বাধীনতার পর থেকে একটা বিশেষ জনগোষ্ঠীর অত্যাধিক জন্মহার এবং বাংলাদেশ থেকে হওয়া অবৈধ অনুপ্রবেশের ফলে হিন্দু জনসংখ্যা যেভাবে কমেছে, তাতে আগামী 50 বছরে পশ্চিমবঙ্গ হিন্দু সংখ্যালঘু রাজ্যে পরিণত হয়ে যাওয়ারই কিন্তু কথা। আর হিন্দু সংখ্যালঘু হলে কি হয় আপনারা খুব ভালো করেই জানেন। হিন্দু সংখ্যালঘু হলে কাশ্মীরের মতো এক রাতে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়। হিন্দু সংখ্যালঘু হলে হিন্দুর দেশে, হিন্দুর রাজ্যে মুর্শিদাবাদ জেলা থেকে হিন্দুদেরকে নদী পার হয়ে পালিয়ে এসে উদ্বাস্তু হতে হয়।
হিন্দু সংখ্যালঘু হলে সন্দেশখালীর শেখ শাহজাহানরা হিন্দু মেয়েদেরকে পার্টি অফিসে তুলে নিয়ে যায়, রাতের পর রাত পিঠে তৈরির নাম করে তাদেরকে নির্যাতন করে আটকে রাখে। হিন্দু সংখ্যালঘু হলে চন্দন দাসের মতো মেরে ঝুলিয়ে দেওয়া হয়। হিন্দু সংখ্যালঘু হলে হিন্দুদেরকে উদ্বাস্তু হতে হয়। আর হিন্দু যাতে সংখ্যালঘু না হয় তার জন্য দরকার ছিল SIR, যেটা বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতার আসার আগেই করে দিয়েছে। আর এবার দরকার NRC। এই NRCর মাধ্যমে চিরুনি তল্লাশি করে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদেরকে খুঁজে খুঁজে বের করা হবে। অন্যদিকে বাংলাদেশের সীমান্তে কাঁটাতার বসবে। আর আপনারা যদি অন্তত 10 থেকে 15 বছর সঙ্গে থাকেন তাহলে আমরা কথা দিচ্ছি পশ্চিমবঙ্গকে দ্বিতীয় কাশ্মীর হওয়ার হাত থেকে বাঁচানো যাবে। আশা করি পশ্চিমবঙ্গ জয় করা বিজেপির জন্য কেন এত জরুরি ছিল বুঝিয়ে বলতে পারলাম। এবার চলুন পরবর্তী চ্যাপ্টারের আলোচনায়। চ্যাপ্টার 3, বাংলার আর্থিক বিকাশ ভারতের অর্থনীতির জন্যও কিন্তু জরুরি ছিল। দেখুন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির ভবিষ্যৎ কৌশলের সঙ্গে কিন্তু গভীরভাবে যুক্ত ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার করে বলেছেন যে প্রাচীনকালে যখন ভারত সমৃদ্ধ ছিল তখন প্রাচীন ভারতের 3টি শক্তিশালী স্তম্ভ ছিল, অঙ্গ, বঙ্গ এবং কলিঙ্গ। বর্তমানে যা বিহার, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা রাজ্যে ভাগ হয়ে আছে। তাই নরেন্দ্র মোদীর মতে পশ্চিমবঙ্গের নির্বাচন শুধু পশ্চিমবঙ্গের ভাগ্য নয়, পুরো পূর্ব ভারতের ভাগ্য বদলাবে। অর্থাৎ বিহার, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গকে একসঙ্গে শক্তিশালী করে ভারতকে উন্নত রাষ্ট্রে পরিণত করার কথা বারবার বলে এসেছে বিজেপি। কিন্তু কিভাবে? দেখুন, পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থা এমন যেটা আর কোনো রাজ্যের কাছে কিন্তু নেই। পশ্চিমবঙ্গই ভারতের একমাত্র রাজ্য যার কাছে পাহাড় আছে, সমুদ্র আছে, আবার উর্বর পলিমাটির সমতল ভূমি রয়েছে। ভারতবর্ষের সবচেয়ে বুদ্ধিমান এবং সবচেয়ে মেধাবী মানুষ রয়েছে। তাই যদি ঠিকঠাকভাবে পরিকল্পনা করা যায় তাহলে পশ্চিমবঙ্গের আর্থিক উন্নতি শুধুমাত্র সময়ের অপেক্ষা। আপনারা মনে করতে পারবেন যে একসময় পশ্চিমবঙ্গের মোট জিডিপি ভারতবর্ষের টোটাল জিডিপির 20%-এরও বেশি ছিল। আর তারপরে আপনারা জানেন যে 34 বছরের বাম অপশাসনে পশ্চিমবঙ্গ থেকে প্রায় 50,000-এর বেশি ছোট বড় কলকারখানা বন্ধ হয়েছে, নতুন করে কোনো শিল্প হয়নি। বাকি যেটুকু ছিল গত 15 বছরে তৃণমূলের শাসনে সেটুকুও বন্ধ হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে বলতে পারেন। অথচ একসময় পিছিয়ে পড়া রাজ্য গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু চোখে পড়ার মতো শিল্পোদ্যোগ নিয়েছে এবং তাদের জিডিপিকে বাড়িয়ে নিয়েছে এবং এখনও সমান গতিতে বাড়িয়ে চলছে। তাই বিজেপি অঙ্গ, বঙ্গ, কলিঙ্গকে একসাথে উন্নতি করবার যে প্রকল্প হাতে নিয়েছে তাতে যদি পশ্চিমবঙ্গের শিল্প উদ্যোগ শুরু হয়, পশ্চিমবঙ্গের শিল্পের উন্নয়ন আসে, তাহলে আবার আমরা একটা বিকশিত পশ্চিমবঙ্গকে দেখতে পাবো। আর পশ্চিমবঙ্গ উন্নত হলে ভারতের অর্থনীতিতে তার পজিটিভ প্রভাব পড়বে। আশা করি এই পয়েন্টটা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলতে পারলাম। এবার চলুন পরবর্তী চ্যাপ্টারের আলোচনায়। চ্যাপ্টার 4, বিজেপির পূবে তাকাও নীতি। দেখুন, শ্যামাপ্রসাদ মুখার্জি যেদিন থেকে বিজেপির প্রতিষ্ঠা করেছিলেন সেদিন থেকেই বিজেপির রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা হলো সমুদ্র হিমাচলে বিস্তার লাভ করে একটা শক্তিশালী, উন্নত, বিকশিত ভারতের প্রতিষ্ঠা করা। আর বিকশিত ভারত প্রতিষ্ঠা করতে সবার আগে যেটা দরকার সেটা হলো রাজনৈতিক ক্ষমতা, দিল্লিকে নিজেদের দখলে রাখতে পারা। আর আমরা জানি পশ্চিমবঙ্গের শ্যামাপ্রসাদ মুখার্জির এই দল প্রতিষ্ঠা করলেও উত্তর ভারতের গোবলয় থেকে বিজেপির রাজনৈতিক উত্থান শুরু হয়েছিল। গোবলয় বলতে আমরা উত্তরপ্রদেশ, রাজস্থান, উত্তরাখণ্ড, গুজরাট, হরিয়ানা সহ হিন্দি ভাষী রাজ্যগুলোর কথা বলছি। এখন ক্ষমতায় আসার পর গত 15 বছরে গোবলয়ের প্রতিটা রাজ্যে বিজেপি তার শক্তি যতটা বাড়াতে পারত ততখানেই কিন্তু বাড়িয়ে ফেলেছে। এই মুহূর্তে গোবলয়ে বিজেপির আর ভোট বাড়ানোর তেমন কোনো জায়গা নেই। আবার অ্যান্টি ইনকম্বেন্সিও কিন্তু তৈরি হচ্ছে। আবার দক্ষিণ ভারতেও দীর্ঘ প্রচেষ্টার পরও বিজেপি তেমন কোনো বড় সাফল্যের মুখ কিন্তু আজও দেখেনি।
তারপরেই আসামের হেমন্ত বিশ্ব শর্মার উত্থান হলো আমরা দেখতে পেয়েছি, এবং আসামে বিজেপির ক্ষমতার প্রসার বিজেপিকে রাজনৈতিকভাবে উৎসাহিত করলো পূর্ব ভারতের দিকে তাকাতে। আর তারপর থেকেই বিজেপির মাথায় অঙ্গ বঙ্গ কলিঙ্গ ধারণাটা আসে, এবং বিজেপির কেন্দ্রীয় নেতারা এই তিনটি রাজ্য অর্থাৎ বাংলা, বিহার, উড়িষ্যাকে নিজেদের দখলে আনতে মরিয়া হয়ে ওঠে। আমরা জানি উড়িষ্যা এবং বিহার ইতিমধ্যেই বিজেপির দখলে এসেছে, বাকি ছিল বঙ্গ মানে পশ্চিমবঙ্গ, আর তাই বাংলা দখলের ব্যাপারে বিজেপি মরিয়া হয়ে চেষ্টা করেছে। এটা ছিল বিজেপির কাছে অন্যতম গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক জয়। আর এই বাংলা জয়ের মাধ্যমে বিজেপির সমুদ্র হিমাচল ক্ষমতার প্রসারের শুভ সূচনা হলো। এর ফলে পরবর্তী লোকসভায় দিল্লিতে বিজেপির ক্ষমতা প্রতিষ্ঠা অনেকখানি সহজ হয়ে গেল, এবং আগামীতে বিকশিত ভারত তৈরির কাজটা অনেকটাই এগোলো। আশা করি এই পয়েন্টটাও আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। এবার চলুন পরবর্তী চ্যাপ্টারের আলোচনায়। চ্যাপ্টার 5, লোকসভা রাজ্যসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করা। দেখুন, ভারতের পার্লামেন্ট এবং আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট, উচ্চকক্ষ রাজ্যসভা এবং নিম্নকক্ষ লোকসভা। সংবিধান অনুযায়ী লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা 552 জন হতে পারে। এর মধ্যে 530 জন নির্বাচিত হন দেশের রাজ্যগুলো থেকে এবং 20 জন নির্বাচিত হন কেন্দ্রশাসিত অঞ্চলগুলো থেকে। এছাড়া অতীতে রাষ্ট্রপতি অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়গুলোর মধ্যে থেকে সর্বোচ্চ 2 জন সদস্যকে মনোনীত করতে পারতেন। তবে 104তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে সেই ব্যবস্থা বর্তমানে বাতিল হয়েছে। এখন লোকসভায় সদস্যরা প্রতি 5 বছর পর পর জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। রাজ্যের জনসংখ্যার উপরে ভিত্তি করে ওই রাজ্যে লোকসভার আসন নির্ধারিত হয়। পশ্চিমবঙ্গে যেমন 42টি লোকসভার আসন রয়েছে রাজ্য হিসাবে, যা ভারতের সংসদে তৃতীয় বৃহত্তম রাজ্য। আর এই তৃতীয় বৃহত্তম রাজ্য থেকে বিজেপি লোকসভায় সিট সংখ্যা মাত্র 13টা, মানে 13 আর কি। আর এখন বিজেপির বাংলা জয়ের পরে আগামী লোকসভা নির্বাচনে অর্থাৎ 2029 সালের নির্বাচনে আসন সংখ্যা আরও অনেকখানি বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদিও রাজস্থান, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলোতে লোকসভায় আসন সংখ্যা বাড়ার সম্ভাবনা সেই তুলনায় অনেকখানি কম, কিন্তু পশ্চিমবঙ্গের লোকসভায় আসন অনেকখানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অপরদিকে ভারতের উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভার সদস্যরাও জনগণের সরাসরি ভোটে তো নির্বাচিত হন না, আপনারা জানেন, অথচ ভারতের রাজ্যসভায় মোট সদস্য সংখ্যা 250টি। যে কোনো একটা রাজ্যের বিধানসভায় নির্বাচিত রাজনৈতিক দলগুলোর আনুপাতিক হারে তারা কিন্তু রাজ্যসভার সদস্য পদ পায়। লোকসভায় একটা দল সংখ্যাগরিষ্ঠ হলেও তারা রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠ নাও হতে পারে, কেননা রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে রাজ্যগুলোর বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পাওয়াটা জরুরি। পশ্চিমবঙ্গে ভারতের রাজ্যসভায় মোট 16টা আসন রয়েছে, আর বিজেপি চায় এই 16টা আসনকেই নিজেদের করে নিতে। এই জন্যই বাংলা জয়টা বিজেপির কাছে এতটা দরকারি ছিল। এবারের জয়ের ফলে সেই দিক থেকে বিজেপি অনেকখানি এগিয়ে গেল, অর্থাৎ বাংলা, বিহার, উড়িষ্যা জয়ের মধ্য দিয়ে বিজেপি আগামী দিনে লোকসভা এবং রাজ্যসভায় নিজেদের সংখ্যাগরিষ্ঠতাকে নিশ্চিত করে ফেলল। আশা করি বিষয়টাকে আপনাদের বুঝিয়ে বলতে পারলাম। এবার চলুন পরবর্তী চ্যাপ্টারের আলোচনায়। চ্যাপ্টার 6, সর্বভারতীয় ক্ষেত্রে মমতা মোদির চ্যালেঞ্জ হয়ে উঠছিল। দেখুন, বর্তমানে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি আজকের ভারতবর্ষের রাজনীতিতে একটা অপ্রতিরোধ্য এবং অপরাজয় শক্তি হিসাবে প্রতিষ্ঠিত। তাই কিছু কিছু বিশ্লেষকরা বলছেন যে মমতা ব্যানার্জি এবং তার দল তৃণমূল কংগ্রেসের প্রভাব ভারতের জাতীয় রাজনীতিতে ক্রমশই বাড়ছিল। ফলে ভবিষ্যতে মমতা ব্যানার্জি এবং তার দল ভারতের জাতীয় রাজনীতিতে বিজেপির জন্য ছোট হলেও কিন্তু হুমকি হয়ে উঠতে পারত। হয়তো শুনতে অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু এক্ষেত্রে আপনাদের মনে রাখা দরকার, নরেন্দ্র মোদীও ভারতের প্রধানমন্ত্রী হওয়ার আগে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, যেমনটা এখন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন। এখন অবশ্য নেই। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন মোদী সেই সময় দিল্লির ক্ষমতায় থাকা কংগ্রেসের রীতিমতো প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছিলেন। তাই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিজেপি হারিয়ে দেওয়ায় জাতীয় রাজনীতিতে মমতা ব্যানার্জির প্রভাব কিন্তু অনেকাংশেই কমে গেল। এখন শত্রুকে বড় শত্রুতে রূপান্তরিত হওয়ার আগেই মাত করে দিতে হয়, এটাই চাণক্য নীতি। আর সেই চাণক্য নীতি পশ্চিমবঙ্গে রাজনৈতিকভাবে অ্যাপ্লাই করেছে বিজেপি।
আশা করি এই পয়েন্টটাও আপনাদের বোঝাতে পারলাম। এবার আসুন সপ্তম চ্যাপ্টারে, চ্যাপ্টার 7, বিজেপির কাছে এই জয়টা নৈতিক জয়। দেখুন, আপনারা জানেন যে বিজেপি দলটার প্রতিষ্ঠাতা একজন বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি করেছিলেন, যিনি 1947-এ যুক্তবঙ্গকে ভেঙে বাঙালি হিন্দুদের আশ্রয়স্থল হিসাবে পশ্চিমবঙ্গ রাজ্যের সৃষ্টি করেন। আর আজ সেই পশ্চিমবঙ্গেই হিন্দুরা ক্রমশ সংখ্যালঘু হয়ে পড়ছিল। তাছাড়া স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো ব্যক্তিদের জন্মও কিন্তু পশ্চিমবঙ্গে। এদের কাজ বিজেপি দীর্ঘদিন ধরে নিজেদের দলে ব্যাপক আকারে ব্যবহার করে আসছে। তাই এমন বড় চরিত্রগুলোর জন্মভূমিতে বিজেপির জয়লাভ করার ফলে বিজেপির দলটির সমর্থকরা বড় ধরনের মানসিক বিজয় পেল। আর তাই এটা বাঙালি এবং বিজেপির কাছে একটা নৈতিক জয়। আশা করি বিষয়টাকে আপনাদের সহজভাবে বুঝিয়ে বলতে পারলাম যে ভারতের সুরক্ষার জন্য পশ্চিমবঙ্গে বিজেপির এই জয়টা কতখানি দরকার ছিল। আশা করি বিষয়টার গুরুত্ব অনুধাবন করতে পারলেন। আবারও দেখা হবে, ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তো সদা বুঝতেই সর্বদা পারলেন, ভারতের পক্ষে ভিডিওটা থাকবেন। দেখে জয় সুজিত হিন্দ, স্যার জয় ভালো ভারত। করে বললেন যে আমাদের পশ্চিমবঙ্গ কতটা বিপদ থেকে বেঁচে উঠলো। তো ভিডিওটা কেমন লাগলো, সুজিত স্যারকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা ভিডিও পোস্ট করার জন্য, মানুষের সামনে নিয়ে আসার জন্য, মানুষকে বুঝিয়ে বলার জন্য। তো খুব ভালো লাগলো ভিডিওটা দেখে, আপনারাও দেখুন। আর ভাই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন ভিডিওটা। তো ভিডিওটা আবার একটা অন্য কোনো ভিডিও নিয়ে আসছি আমি দেখানোর জন্য, ঠিক আছে? ভালো ভালো ভিডিও চ্যানেলটাতে পোস্ট হবে আর দেখতে পাবে। আর আমার সঙ্গে থাকুন, প্লিজ সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটা। তো নমস্কার, আজকের মতো এখানেই শেষ করছি।